যখন দলীয় সরকার ক্ষমতা আসবে তারা দলের মেধাবীদেরকে প্রায়োরিটাইজ করবে, এটা স্বাভাবিক। তো দলে নিশ্চয়ই মেধাবী মানুষ আছে, বিএনপি তো একদম মেধাহীন দল না। ফলে তারা তাদের মেধাবী লোকদেরকে, আস্থাভাজন লোকদেরকে জায়গা মতো বসানোর চেষ্টা করবেন, যাতে সরকারের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি ডেলিভার করা সম্ভব হয়। কারণ আস্থাভাজন লোক, মেধাবী লোক সেখানে না দিলে পরে, দুটোই আছে এরকম, তাহলে কিন্তু সরকার অনেক সময় সন্দেহে থাকে বা আস্থাহীনতায় থাকে যে এই কাজটি তারা পারবেন কিনা। আর পারলেও সরকারের যে উদ্দেশ্য সেটা সফল করার জন্য তারা যথেষ্ট মনোযোগী হবেন কিনা। ফলে এটা কিন্তু স্বাভাবিক যে বিএনপি তার দলের মেধাবীদেরকে জায়গা করে দিবে। তাহলে প্রশ্নটা কিন্তু দলীয়করণের সমালোচনা জাস্টিফাইড না? না, দলীয়করণ কোথায় হয়? যখন দল মেধাহীনদেরকে সামনে নিয়ে আসে দলের পরিচয়, যেটা নিয়ে এখন এক ধরনের প্রশ্ন তুলেছেন, এই যে সিভির প্রশ্নটা উঠেছে, এটা আসলে কি ভিত্তিক? এটা মেধাভিত্তিক প্রশ্ন। যে এই সিভি যার, যিনি কিনা তার জীবনের অধিকাংশ সময় ব্যবসায় খরচ করেছেন, যিনি ব্যাংকিং, অর্থনীতি বা কোনো জায়গাতে তার কোনো বুৎপত্তি বা কাজে লাগান নাই। যেমন ধরেন আমি ডাক্তার, কিন্তু আমি তো নিয়মিত সার্জারি করি না, হুম। আমি ঔষধ লিখেছি, ফলে আমি ওষুধ লিখতে পারবো। কিন্তু যিনি সার্জন, তিনি যদি 20 বছর সার্জারি না করে, সার্জারি ডিগ্রি আছে সেই জন্য সার্জিক্যাল হাসপাতালের প্রধান হয়ে যান এবং হার্টের সার্জারি করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটা নিয়ে প্রশ্ন উঠবে যে উনি তো 20 বছর সার্জারি করেন নাই, পড়াশোনা করেছেন, তাতেই কি উনি সার্জারি করতে পারবেন? তার যে ডিগ্রি সেটি একটি অর্থনৈতিক ডিগ্রি, এফসিএমএ এটা এক ধরনের হিসাবের ডিগ্রি, হিসাব বিজ্ঞানে। এইখানে আরো অনেক কিছু পড়তে হয় এফসিএমএ করতে গেলে। ফলে এইটা একটা ভালো ডিগ্রি, উনি মেধাবী, এই ডিগ্রিটা করতে পেরেছেন, কিন্তু এই ডিগ্রির যে কার্যক্রম সেটা তো তিনি কোথাও পরিচালিত করেন নাই, কোনো আর্থিক প্রতিষ্ঠান চালান নাই, কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে থেকে নিজেকে অভিজ্ঞ করেন নাই। কিন্তু একজন গভর্নর যখন আসেন, তারা সাধারণত হয় অর্থনীতি বিষয়ে পড়ান, অথবা অথবা অর্থনীতির সঙ্গে কাজ করেন, অর্থনীতির গবেষক হন, অথবা অর্থ মন্ত্রণালয়ে দীর্ঘদিন কাজ করেন, অথবা এমন একজন ব্যক্তি হন যিনি পণ্ডিত, এইরকম যার সাথে এই অর্থ, ব্যবসা, বাণিজ্য সবকিছুর একটা দীর্ঘ সম্পর্ক থাকে। তো সেই জায়গা থেকে তো আসলে তাকে কি জাস্টিফাই করা যায় না। ফলে বিএনপি তার দলের লোককে বসাবে, এটা আপত্তি নাই, কিন্তু দলের যাদেরকে বসাবে তাদের মেধা বা যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তখন বিএনপিকে ব্যাখ্যা করতে হবে যে কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। হতে হতে পারে ইনি অত্যন্ত মেধাবী, আমরা জানি না, হতে হতে পারে ওনার কোনো কাজ আছে যেটা কেউ জানে না, দল জানে বা যারা সিদ্ধান্ত দিয়েছেন তারা জানে, তাহলে সেটা মানুষকে জানালে মানুষ আশ্বস্ত হয়ে যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে, মানুষ যেমন বলে মর্নিং শোজ দ্য ডে, তেমনি আবার এটাও একটা বাগধারা আছে, এন্ড জাস্টিফাইজ মিনস। হুম। তো মানুষের শেষ আসলে দেখলে বোঝা যায় যে আসলে কি হয়েছিল, কেন হয়েছিল, শেষটা যদি ভালো হয়। বলে না, সব ভালো যার শেষ ভালো তার, হুম। হুম। অথবা শেষ ভালো যার সব ভালো তার। তো হতেও পারে যে উনি একটা দারুণ কাণ্ড করে ফেললেন, তবে ডলারের দাম কমিয়ে আনার কোনো প্রক্রিয়া আসলে খুব একটা ভালো কিছু হবে না। তাতে করে মানুষ আরো টাকা লুজ করবে, কেননা যে পর্যায়ে ডলার গিয়ে পৌঁছেছে, এই পর্যায়ে ব্যাংকগুলি ডলার কিনেছে, বাংলাদেশ ব্যাংকও এই টাকা দিয়ে ডলার কিনেছে। ফলে ডলারের দাম যদি এখন কমিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ ব্যাংকের লস হবে, ব্যাংকেরও আপনারা লস আমি হবে। ডিভ্যালুয়েট করতে ডলার দাম হ্যাঁ, বাড়িয়ে দিতে কথা কিন্তু বলছি, ডলারের দাম যদি বাড়িয়ে দেওয়া হয়, ডিভ্যালু করা হয়, তাহলে আবার যেটা হবে, মানে টাকা মুদ্রাস্ফীতির অনেক ডিভ্যালু হবে, টাকা হুম। হ্যাঁ, ডিভ্যালু টাকা হবে। ডিভ্যালু হলে মুদ্রাস্ফীতি বাড়বে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। মুদ্রাস্ফীতি বাড়লে আবার যেটা হবে, তখন ব্যাংক সুদের হার কমানো যাবে না। কারণ ব্যাংক সুদের হার কমালে পরে যেটা হবে, আপনার টাকা ব্যাংকে থাকলে কমে যেতে শুরু করবে। কেননা ব্যাংক সুদ যদি হয়, ধরেন আপনার সেভিংসে ধরেন 10%, আর মুদ্রাস্ফীতি যদি 8%, তবু আপনি 2% বেশিতে টাকাটা রেখেছেন। কিন্তু মুদ্রাস্ফীতি যদি হয় 8% আর ব্যাংকের সুদ যদি হয় 8%, তাহলে কিন্তু আপনার টাকা শূন্য হয়ে যাবে এবং একটা পর্যায়ে টাকার দাম কমে যেতে শুরু করবে। ফলে সবসময় মুদ্রাস্ফীতির সাথে সঞ্চয়ের হারের একটা একটা গ্যাপ রাখতে হয়। মুদ্রাস্ফীতির হার এত উচ্চে রেখে ব্যাংক সুদের হার কমিয়ে আনতে গেলে কি ঝামেলা হবে, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। ফলে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জগুলি আমার কাছে মনে হয় যে একটা যারা অর্থনীতি ভালো বোঝেন তাদের জন্য মোকাবেলা করতে হবে। এমন হতে পারে যে এই গভর্নর সাহেব সবাইকে আস্থায় নিয়ে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, আরো ভালোভাবে বাংলাদেশ জি। ব্যাংকে আরো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। কিন্তু প্রবলেমটা অন্য জায়গা থেকে আসে আর কি। সেটা হচ্ছে যে অর্থ জগতে আস্থার একটা বিরাট মূল্য আছে। যেমন ধরেন শেয়ার মার্কেট, এটাকে আস্থার একটা বিরাট মূল্য আছে। কল মানি মার্কেট, সেখানে আস্থার একটা বিরাট মূল্য আছে। তারপরে ব্যাংকগুলি যখন এলসি নেগোশিয়েট করে, ওইখানে কিন্তু আস্থার একটা বিরাট মূল্য আছে। ডলারের দাম কোথায় থাকবে এইটার উপর বেসিস করেই কিন্তু ব্যাংকগুলি এলসি বাই করে, এলসি হুম। সেল করে। তাহলে এইরকম অবস্থায় যখন ব্যাংকগুলি
এলসি নেগোশিয়েট করে, ওরকম অবস্থায় কিন্তু দেখা যাবে যে ব্যাংকগুলিও তখন ডিলেইড একটা পর্যায়ে চলে যাবে। ব্যাংক আজকে যে ঋণটা দিবে সেটা কত হুম সুদে দিবে, কালকে কি হবে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকলে ঋণ প্রদানের প্রক্রিয়াটা আরো স্লো হয়ে যাবে। মানে সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশটা বিরাট অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে এখনই আছে, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এই গভর্নর কতটুকু সফল হবেন এই ব্যাপারটি সম্পর্কে যদি মানুষকে একটু আরো ভালোভাবে আস্থায় দেয়া যায়, তাহলে আমার ধারণা যে আরো ভালো হবে। জি আমি আচ্ছা গভর্নরের আস্থার নিয়োগ নিয়ে, জায়গায় কি জি আস্থার জায়গায় কি একটু ঋণ খেলাপি যারা আছেন তারা বিশেষভাবে আস্থা পাচ্ছেন কিনা এই গভর্নরকে দেখে, যেহেতু তিনিও আসলে ঋণ না এটা খেলাপি থেকে বলা যাবে না, এটা বলা যাবে না, কেননা উনি যখন ঋণ পুরো তফসিল করেছেন সেটা তো আগের গভর্নরের সময় করেছেন, ফলে হুম ওই সময় যে নিয়ম কানুন ছিল মেনেই তো পুনঃ তফসিল করেছেন। হুম অর্থাৎ তিনি আইনের ভেতর দিয়েই কাজটা করেছেন। আইনের ভেতরে থেকে কেউ যদি পুনঃ তফসিল করতে পারে করবে, কিন্তু আপনি যেভাবে ইঙ্গিত করছেন যে এখন কি পুনঃ তফসিলীকরণের একটা জোয়ার বয়ে যাবে কিনা, যেমন মোস্তফা কামাল করেছিলেন, হুম 2.5% পে করে ঋণ পুনঃ তফসিল করা যেত। ফলে হুম মানুষ কি করতো জানেন, অন্য একটা ব্যাংক থেকে 2.5% পরিমাণ টাকা ঋণ নিয়ে এইখানে দিয়ে ঋণ পুনঃতফসিল করে ফেলতো। পুনঃতফসিল করলেই সে যেটা করতে পারে, আরো ঋণ নেওয়ার সক্ষমতা অর্জন করে। তখন সে আরো ব্যাংক থেকে ঋণ নিয়ে আরো ব্যাংক ফুটা করতো। এই হুম ব্যাংক ফুটাকারী লোকজন সুবিধা পাবে কিনা, আমার মনে হয় যে এটা পাবে না, যদি পুনঃতফসিলীকরণ প্রক্রিয়াটাকে কঠিন রাখা হয় এবং সহজে এই পুনঃতফসিলীকরণকৃত ব্যক্তিরা ঋণের একটা হুম বিরাট অংশ শোধ না করা পর্যন্ত পুনরায় বড় ঋণের ক্ষেত্রে অযোগ্য থাকেন, তাহলে এগুলো জি হবে না। এগুলো আসলে জি আমার সাধারণ ব্যাংকিং বুদ্ধি থেকে বলা, আমি অনেক বছর ব্যবসা করেছি। জি আমরা আসলে কিন্তু খুব ব্যাংকিং আমার মনে বুদ্ধির হয় যে ডিটেলসে যেতে আপনি পারবো যদি না এই মানে প্রশ্নগুলি কোনো অর্থনীতি সম্পর্কে আরো জানেন এমন লোককে করেন, তারা হয়তো আরো ভালো ধারণা দিতে পারে। জি আমি মানে সরকারের সিদ্ধান্ত নিয়ে কথা বলছিলাম আর একটু ডাক্তার আব্দুল্লাহ মামুন এখান থেকে আসি। মানে আমি শুরু করলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ, তারপরে তার আগে পররাষ্ট্রমন্ত্রী যিনি হলেন সে বিষয়ে আমরা আসলে না জানলাম, যে মানে জানার বাইরে রয়ে গেলাম যে কেন বা কিসের ভিত্তিতে কোন যুক্তিতে তাদেরকে করা হচ্ছে। এখন আর একটা দিকে একটু যাই, রাষ্ট্রপতি তিনি বলছেন যে যদি রাখে আমাকে রাখলে আমি আছি, না থাকলে না রাখলে আমি চলে যাব। মানে কোনো পূর্বাভাস আছে যে তাকে কি রাখা হবে, মানে রাখলে আছি এরকম একটা কথা বলছেন রাষ্ট্রপতি?